আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 21 অক্টোবর, 3 কার্তিক, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীপাবলির রাতে শ্রীভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সারখার দুটি পরিবার, ব্যাপক ক্ষয়ক্ষতি। রেল নিয়ে ভুয়ো ভিডিও চড়ালে কড়া ব্যবস্থা, সতর্ক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিহার বুটে 143 আসনে আরজেডির প্রার্থী ঘোষণা, রাঘবপুরে লড়বেন তেজস্বী। আরও 6 আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। মুম্বাইয়ে দেশের অন্যতম বড় সাইবার প্রতারণা, 40 দিনের ডিজিটাল অ্যারেস্টে 58 কোটি টাকা হাতছাড়া বৃদ্ধ দম্পতির। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে শুল্ক আরও বাড়বে, মোদিকে ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। অপারেশন সিন্দুর 2.0-র প্রস্তুতি নিচ্ছে সেনা, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনা প্রধানের। এবং সর্বশেষ খবরটি হল, হরগড় জল প্রকল্পে দুর্নীতির ছায়া, কয়েকশো কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ, রাজ্যগুলিকে তদন্তের নির্দেশ কেন্দ্রের। এবারে শুনুন বিস্তারিত খবর। দীপাবলির উৎসবের সন্ধ্যায় আনন্দের আলো যেন হঠাৎই স্নান হয়ে গেল শ্রীভূমি শহরে। সোমবার রাতে শ্রীভূমির লঙ্গাই রোড এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি আবাসিক ভবনের দুটি পরিবারের ঘরবাড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে হালকা ধোঁয়া দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। টানা কয়েক ঘন্টার চেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। দমকলের এক কর্মী জানিয়েছেন, আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ভবনটির মালিক বিশ্বজিৎ পুরকায়স্থ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি তার বাড়িটি দুটি পরিবারকে ভাড়াটে হিসেবে দিয়েছিলেন। আগুন লাগার সময় উভয় পরিবারই ঘরের ভিতরে ছিল বলে জানা গেছে, যদিও সৌভাগ্যক্রমে বড় কোনো প্রাণহানির খবর মিলেনি। এদিকে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা না গেলেও প্রাথমিক অনুমান অনুযায়ী কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, হরগড় জল প্রকল্পে দুর্নীতির ছায়া, কয়েকশো কোটি টাকার নয়-ছয়ের অভিযোগ, রাজ্যগুলিকে তদন্তের নির্দেশ কেন্দ্রের। দেশ জুড়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোদী সরকারের হরগড় জল প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। জল জীবন মিশনের আওতায় 2015 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরেই শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ রাজ্য লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। ফলে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2028 সাল পর্যন্ত করা হয়েছে। তবে অর্থমন্ত্রকের পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রকল্পে কয়েকশো কোটি টাকার নয়-ছয় হয়েছে। খরচ বাড়িয়ে দেখানো, বাস্তবহীন প্রকল্পের নামে অর্থ লুপাট, এইসব অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এখন কঠোর পদক্ষেপের পথে। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী, অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে গোয়েন্দা তদন্ত শুরু করতে হবে। মন্ত্রীদের ক্ষেত্রে লোকায়ুক্তের মাধ্যমে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক দেশের 135টি জেলায় 138টি প্রকল্প খতিয়ে দেখেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরল ও কর্ণাটক, এই 8 রাজ্যে নজরদারি চালিয়েছেন 99 জন নোডাল অফিসার। সবচেয়ে বেশি প্রকল্প খতিয়ে দেখা হয়েছে মধ্যপ্রদেশে। বিহারে অনিয়মের মাত্রা এতটাই গভীর যে সরকারি রিপোর্টে পানীয় জলের সুবিধা পাওয়া পরিবারের নাম থাকলেও বাস্তবে তারা সেই সুবিধা পাননি। মণিপুরেও অনিয়মকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। পশ্চিমবঙ্গে যদিও এই প্রকল্পে অনিয়মের অভিযোগ এখনও ওঠেনি, তবে কেন্দ্রের সদ্য পাঠানো নির্দেশিকায় বাংলার নাম আছে কিনা তা স্পষ্ট নয়। অর্থমন্ত্রকের নোট অনুযায়ী
প্রকল্পে অতিরিক্ত খরচ দেখিয়ে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হয়েছে। চলতি বছরের গোড়ায় ব্যয় বিষয়ক সচিব প্রকল্পের বরাদ্দ 40% কমিয়ে দেন। এরপর ক্যাবিনেট সচিব জল শক্তি মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন এবং সিদ্ধান্ত হয় রাজ্যগুলিতে টিম পাঠিয়ে প্রকল্পের ব্যয় ও বাস্তবতা খতিয়ে দেখা হবে। সরকারি সূত্রে জানা গেছে, জল শক্তি মন্ত্রক সব রাজ্যকেই সতর্ক করেছে এবং অনিয়মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গোয়েন্দা তদন্তের নির্দেশ দিয়েছে। যেহেতু এটি একটি কেন্দ্রীয় প্রকল্প, তাই সিবিআই তদন্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরবর্তী খবর, রেল নিয়ে ভুয়ো ভিডিও ছড়ালে কড়া ব্যবস্থা, সতর্ক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেল সম্পর্কিত ভুয়ো ভিডিও বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, স্পষ্ট জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশন পরিদর্শনের পর তিনি বলেন, এ ধরনের ভিডিও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ায়। রেল মন্ত্রক ইতিমধ্যেই এর বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে। উৎসবের মরশুমে যাত্রী চাপ সামলাতে রেল কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এদিন আনন্দ বিহার স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্টেশনের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিয়ে তাদের মতামত শুনেন। রেল মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপুল যাত্রী সমাগমের সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে রেলওয়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যই আমাদের অগ্রাধিকার। রেলমন্ত্রী জানান, ভুয়ো তথ্য ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ এবং রেলওয়ে বিভাগ এমন ঘটনার ক্ষেত্রে প্রযুক্তিগত নজরদারি বাড়িয়েছে। তিনি সাধারণ মানুষকেও অনুরোধ করেছেন যেন কেউ যাচাই না করা তথ্য বা ভিডিও শেয়ার না করেন। পরিদর্শনের সময় রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার, উত্তর রেলের জেনারেল ম্যানেজার অশোক কুমার বর্মা সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। এর আগে শনিবারও রেলমন্ত্রী নয়াদিল্লি স্টেশনের নতুন হোল্ডিং এরিয়া ঘুরে দেখেছিলেন এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরবর্তী খবর, মহাজোটের আসন রফা নিয়ে দীর্ঘ জল্পনার পর অবশেষে বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি। সোমবার দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে 143টি আসনে প্রার্থী ঘোষণা করল লালু প্রসাদ যাদবের দল। 2020 সালের নির্বাচনে তারা 144টি আসনে লড়েছিল, এবার একটিতে কম। দলের তরফে জানানো হয়েছে, বৈশালী জেলার রাঘবপুর আসন থেকে লড়বেন দলের মুখ্য নেতা তেজস্বী যাদব। এছাড়া মাধেপুরায় চন্দ্রশেখর, মুকারমায় বীণা দেবী এবং জাজায় উদয়নারায়ণ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। তালিকা প্রকাশের আগেই দলীয় প্রতীক বিতরণ সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। এদিকে দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আরও 6টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই 6 নতুন নাম যোগ হওয়ায় রাহুল গান্ধীর দলের মোট আসন সংখ্যা দাঁড়ালো 60, অর্থাৎ আরজেডির সঙ্গে আসন রফা নিয়ে কোনো সমাধান হয়নি, যা মহাজোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। নতুন 6 আসনে কংগ্রেসের প্রার্থীরা হলেন বাল্মীকিনগরে সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা, আরারিয়াতে আবিদুর রহমান, আমাউরে জলিল মোস্তান, বারারিতে তৌকির আলম, কাহালগাঁওয়ে প্রবীণ কুমার কুশওয়াহা এবং সিকান্দ্রাতে বিনোদ চৌধুরী। পরবর্তী খবর, মুম্বাইয়ে দেশের অন্যতম বড় সাইবার প্রতারণা, 40 দিনের ডিজিটাল অ্যারেস্টে 58 কোটি টাকা হাতছাড়া বৃদ্ধ দম্পতির। দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এক নজিরবিহীন সাইবার প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 72 বছরের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ও তার স্ত্রী 40 দিনের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে খুইয়েছেন 58 কোটি টাকারও বেশি। তদন্তে উঠে এসেছে, প্রতারকরা সেই টাকা লেনদেন করেছে দেশের নানা প্রান্তের 6500-র বেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন শেয়ার বাজারে বিনিয়োগ করতেন। চলতি বছরের শুরুতে শেয়ার বিক্রি করে তারা প্রায় 50 কোটি টাকা পান। 19 আগস্ট এক ব্যক্তি নিজেকে ইডি আধিকারিক পরিচয় দিয়ে ফোনে যোগাযোগ করে জানান তাদের অ্যাকাউন্টে বেআইনি অর্থ জমা হয়েছে। এরপরই প্রতারকরা তাদের ডিজিটাল অ্যারেস্ট করে। দম্পতিকে বলা হয় তাদের সব টাকা যাচাইয়ের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে হবে।
টাকা বৈধ প্রমাণিত হলে ফেরত দেওয়া হবে। এই আশ্বাসেই প্রতারকদের নির্দেশে তারা টাকাগুলি একাধিক ব্যাংকে জমা দেন। 40 দিন ধরে চলতে থাকে এই প্রক্রিয়া। 7 অক্টোবর সন্দেহ হওয়ায় দম্পতি মহারাষ্ট্র সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপের খবর পেয়ে প্রতারকরা দ্রুত পরিকল্পনা বদলে ফেলে এবং টাকাগুলি ছড়িয়ে দেয় 6,500-রও বেশি ব্যাংক অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথমে মহারাষ্ট্র ও আশপাশের রাজ্যের 18টি অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছিল। পরে টাকাগুলি দেশের বিভিন্ন রাজ্যে একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষকে মোটা কমিশনের লোভ দেখিয়ে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করত প্রতারকরা। এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন স্বীকার করেছেন কমিশনের লোভে নিজেদের অ্যাকাউন্ট ও প্রতারকদের ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। পরবর্তী খবর, দীপাবলিতে সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়ে দিলেন, অপারেশন সিন্দুর 1.0 এখনও শেষ হয়নি। সাময়িকভাবে গুলিবর্ষণ বন্ধ থাকলেও চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, সেনাবাহিনী এখন সম্ভাব্য অপারেশন সিন্দুর 2.0-এর জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। সীমান্তবর্তী পিতরগড় জেলায় দীপাবলি সফরের সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। জেনারেল দ্বিবেদী শুধু যুদ্ধ নয়, সেনাবাহিনীর জাতি গঠনের ভূমিকাও তুলে ধরেন। তার মতে, ভারতীয় সেনা শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। সেনাবাহিনীকে জাতি গঠনের প্রথম স্তম্ভ হয়ে উঠতে হবে, এই বার্তাই দেন তিনি। সাম্প্রতিক দুর্যোগে সেনার ভূমিকা নিয়েও তিনি প্রশংসা করেন। উত্তরাখণ্ডের দরলি ও তারালির ত্রাণ অভিযান, অমরনাথের উদ্ধার কার্যক্রম, সব ক্ষেত্রেই সেনার তৎপরতা ছিল প্রশংসনীয়। জওয়ানদের শারীরিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, এখন থেকে পুরুষ ও মহিলা সেনাদের জন্য অভিন্ন শারীরিক পরীক্ষার নিয়ম চালু হয়েছে। যুদ্ধক্ষেত্রে লিঙ্গভেদে শারীরিক মান আলাদা হতে পারে না, এই যুক্তিতেই এই পরিবর্তন। সেনাবাহিনীর কাঠামোগত রূপান্তরের কথাও ঘোষণা করেন সেনা প্রধান। সম্মিলিত নর্দার্ন কমান্ডের পাশাপাশি গঠিত হবে রুদ্র ব্রিগেড এবং একটি বিশেষ ভৈরব ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের জন্য নির্বাচিত সৈন্যরা পাবেন বিশেষ প্রশিক্ষণ, উন্নত সরঞ্জাম এবং নির্দিষ্ট অপারেশনের লক্ষ্য। তার বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তী খবর, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে শুল্ক আরও বাড়বে। মোদিকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়ালো ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো হবে, এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছিলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না হলে শাস্তি আরও কঠোর হবে বলে জানিয়ে দিলেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। তিনি বলেছেন রাশিয়া থেকে আর তেল আমদানি করবেন না। যদি ভারত সেই প্রতিশ্রুতি না রাখে তাহলে তাদের চড়া শুল্ক দিতে হবে। এই বক্তব্যে ফের উত্তাপ বেড়েছে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে। মাত্র 2 সপ্তাহ আগেই ট্রাম্প একই দাবি করেছিলেন। বলেছিলেন মোদি তাকে আশ্বাস দিয়েছিলেন রুশ তেল কেনা বন্ধ হবে, তবে ভারত সরকার দ্রুতই সেই দাবি নাকচ করে জানিয়েছিল রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প আরও বলেন, যদি ভারত এই অবস্থান ধরে রাখে তাহলে তাদের ভারী শুল্কের মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প চীনের মতো ভারতীয় পণ্যের উপরও শুল্ক বৃদ্ধি করতে পারেন। উল্লেখ্য, 2022 সালের পর থেকে রাশিয়া থেকে তেল কেনা ভারতের জ্বালানি নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।